আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা আজকে ফিজিক্যাল কেমিস্ট্রি প্রথম বর্ষ ফিজিক্যাল কেমিস্ট্রি যে চ্যাপ্টার 6 নিয়ে কথা বলছিলাম, চ্যাপ্টার 6 এর যে লাস্ট লেকচার, যে সমস্ত কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ বা যে সমস্ত জিনিসগুলো কোশ্চেনগুলো পড়া দরকার আমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য, পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে যা যা দরকার সবগুলো আমরা আলোচনা করেছি এবং সবগুলো কোশ্চেন আলোচনা দেওয়া হয়েছে। এখন আমরা বিভিন্ন যে বোর্ডের কোশ্চেন প্লাস 10 ইয়ার্সের সেই কোশ্চেনগুলো আমরা রিভিশনের সময় কমপ্লিট করব। তো ফিজিক্যাল কেমিস্ট্রি শেষ হলে আমাদের হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি আর হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি দুটাই শেষ হয়ে গেল সব ব্যাচের। বিধায় অর্গানিক কেমিস্ট্রি এবং ফিজিক্যাল কেমিস্ট্রি আমরা এখন প্রতিটা ব্যাচ ওয়াইজ আমরা হচ্ছে রিটেন এক্সামে যাব। আমাদের এই মুহূর্তে এমসিকিউ মানে বেসিক টেস্টের যে কোশ্চেন গুলো ছিল, যে প্রসিডিউরটা ছিল, সেটি যেহেতু চ্যাপ্টার শেষ হয়ে গেল, সুতরাং মানে বই শেষ হয়ে গেল, সুতরাং হচ্ছে আমরা আমাদের বেসিক টেস্টটার দরকার নাই। আমরা এখন হচ্ছে ডিরেক্টলি ন্যাশনাল ইউনিভার্সিটির মতো যেরকম পরীক্ষা হয় ঠিক সেরকম পরীক্ষা আমরা নিব। তো আপনারা ওইভাবে প্রস্তুতি নেন এবং রিভিশন কন্টিনিউ করেন এবং এই পরীক্ষা চলতে থাকবে আপনাদের ফাইনাল এক্সাম পর্যন্ত। আর এর সাথে রিভিশনের সময় আমরা দেখব যে আরো কোনো কোশ্চিন আমাদের পড়া যায় কিনা বা পড়তে হবে কিনা, সেই জিনিসগুলো আমরা আরেকবার রিভিউ করব অ্যাজ পার লাস্ট 10 ইয়ার্স কোশ্চিন, যে আরো কোনো কোশ্চিন আমাদের ইম্পর্টেন্ট ছিল আমরা বাদ দিয়ে গেছি, এরকম কোনো কিছু হয়েছে কিনা। তো হওয়ার কথা না, কারণ আমাদের টিম কাজ করে, তারপরেও আমরা যদি অ্যাডিশনালি কিছু জানতে পারি করতে পারি সেটা আমরা দেখব। আজকে আমরা আপনারা হচ্ছে যে লেকচার 3 এবং এটার যে নোট সেটা আমরা দিয়ে দিচ্ছি, আপলোড হচ্ছে। লেকচার 3টা আপনারা পেয়ে যাবেন, আর লেকচার 1 2 এর যেগুলো যেখান থেকে পড়তে বলেছি সেগুলো সেখান থেকে পড়ে নেবেন। আর হচ্ছে যে পুরো প্রস্তুতিটা এই চ্যাপ্টার নিয়ে নেবেন। এবং লেকচার 3 সাথে আমাদের এই যে ইটা আছে, অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমি আজকে করাই দেবো। এই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন, কারণ এখান থেকে অনেক সময় অঙ্ক থাকে। তো তাই বুঝে গেল যে আমরা এই চ্যাপ্টারের এবং অন্যান্য চ্যাপ্টারে আমরা এখন রিভিশনে চলে যাব, এবং যখন যেটার নতুন আমাদের যে টিম আছে সেই টিম সাজেস্ট করবে যে এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা আমাদের পড়া দরকার, তখন সেটার সাথে সাথে আপলোড হবে এবং আপনাদেরকে ইনফর্ম করা হবে এবং আপনারা তখন এটার সাথে সাথে পড়ে নেবেন। তো যেহেতু পরীক্ষার সামনে, সেহেতু হচ্ছে আমরা যেগুলো যে সমস্ত চ্যাপ্টার শেষ হয়ে গেল সেগুলো আমরা সাজেশনে প্রকাশ করবো লিখিত আকারে, আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো আমরা তাহলে সরাসরি এখন আলোচনায় চলে যাচ্ছি। আমরা প্রথম যে কোশ্চেনটা আলোচনা করবো আজকে সেটি হচ্ছে একটি দ্বিতীয় ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ প্রতিপাদন করো। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ। তো দ্বিতীয় ক্রম বিক্রিয়া কি সেটা তো আমরা জানি, এটা নিয়ে নতুন করে আর বলার দরকার আছে বলে মনে করছি না। কেউ যদি না বুঝেন তাহলে আমাকে একটু নোট দিয়ে আমরা 1 to 1 আলোচনা করে নেব। তো দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বেগ ধ্রুবকের সমীকরণ প্রতিষ্ঠা করব। তো যে বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের উপরে, ধরেন এ প্লাস বি দিয়ে সি প্লাস ডি প্রোডাক্ট উৎপন্ন করে, এটা এক ধরনের। এখন যদি এটা এরকম হয় যে এ জায়গাতে দুটাই এ একই রকম মলিকুল, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এরকম যদি হয় যে 2a রিয়াকশন করে এখানে ধরেন একটা প্রোডাক্ট উৎপন্ন করে, আমরা এভাবে লিখতে পারি বোঝানোর জন্য। এখানে হচ্ছে প্রোডাক্ট PRO CT প্রোডাক্ট। তো এই যে রিঅ্যাক্ট্যান্ট, এই রিঅ্যাক্ট্যান্টের একটা সিঙ্গেল মলিকুলও থাকতে পারে, আবার হচ্ছে একই রকম মলিকুল একাধিক থাকতে পারে, মানে দুটো থাকতে পারে। তাহলে দ্বিতীয় ঘাতের, তাহলে যে বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার বেগের বর্গের বা দ্বিতীয় ঘাতের সমানুপাতিক হয়, অথবা যে বিক্রিয়ার হার দুটি বিক্রিয়কের ঘনমাত্রা, যদি এখানে দুটো থাকতো, ধরেন A প্লাস A থাকতো, আমরা যখন A নিয়েছি, আবার যদি এখানে A প্লাস B থাকতো, তো এরকম হলে দুইটারই ঘনমাত্রা হতে পারে। তাহলে দুইটারও কনসেন্ট্রেশনের হতে পারে, আবার একটারও হতে পারে। তখন আমরা এই বিক্রিয়াগুলোকে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন বলছি। যে বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার বর্গের, ঘনমাত্রার বর্গ মানে কি, যেটা এরকম সমানুপাতিক হয়, অথবা অথবা হচ্ছে যে দ্বিতীয় ঘাতের সমানুপাতিক হয়, অথবা যে বিক্রিয়ার হার দুটি বিক্রিয়কের ঘনমাত্রার, দুটি বিক্রিয়ক মানে ধরুন A প্লাস B আছে, A প্লাস B আছে, তাহলে দুটো বিক্রিয়ক এখানে ঘনমাত্রার সমানুপাতিক হয়, তাকে আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়া বলি। দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে একটা ইকুয়েশন আমরা ব্যবহার করি, খুব পরিচিত একটা ইকুয়েশন আছে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। সেটি কি? দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে একটা মানে ইন্টারেস্টিং, খুবই পপুলার একটা ইকুয়েশন আমরা জানি, এটা সবাই আমরা যারা কেমিস্ট্রি পড়ি তারা জানি, যে মাইনাস ডিসি
মাইনাস ডিসি ডিভাইড বাই ডিটি টি সময়ে ইকুয়াল টু হচ্ছে কে কে সি স্কোয়ার। এটি হচ্ছে আমার সমীকরণ। এটার একটা নোট আছে, আপনারা লেকচার শেষে নোট পাবেন, লেকচারের সাথে নোট দেওয়া আছে, নোট দেখে ভিডিওটা পড়বেন। তো ভিন্ন বইয়ে ভিন্ন রকম ছিল, আমি সহজ করে লিখে দিয়েছি যাতে করে আপনি ইজিলি এটা মনে রাখতে পারেন। তো এই শ্রেণীর বিক্রিয়ক হিসাবে একই পদার্থের দুই অণু বা ভিন্ন ভিন্ন পদার্থের দুটি অণু থাকতে পারে, যেটা আমরা আগে বললাম। এখন দ্বিতীয় কোনো বিক্রিয়ার একটি মাত্র বিক্রিয়ক জড়িত হলে, মানে ধরেন যদি একটা বিক্রিয়ক থাকে, আমরা ধরে নিলাম একটা অ্যাজাম্পশন যে একটা বিক্রিয়কই আছে, তাহলে এখানে ইকুয়াল টু হবে আপনার অ্যারো দেন, এখানে লেখেন প্রোডাক্ট। ঠিক আছে? তাহলে টি সময় যদি প্রাথমিক ঘনমাত্রা এ হয় আর টি সময় পরে ঘনমাত্রা কি হবে, তাহলে এ মাইনাস এক্স, মানে এক্স পরিমাণ মনে করেন যে বিয়োজিত হলো। তাহলে মনে করি যে এর প্রাথমিক ঘনমাত্রা এ মোল পার লিটার এবং টি সময় পরে এর ঘনমাত্রা এক্স মোল পার লিটার উৎপাদে পরিণত হয়। তাহলে টি সময় পরে এর ঘনমাত্রা হবে এ মাইনাস এক্স, এই যে এ মাইনাস এক্স, এ ছিল প্রাথমিক আর টি সময় পরে হচ্ছে এক্স, তাহলে এ মাইনাস এক্স, তাহলে এ মাইনাস এক্স মোল পার লিটার হবে, মোল পার লিটার, এই যে এল দিয়ে মাইনাস। আচ্ছা, তাহলে আমরা টি সময় পরে ভরবেগ ভরক্রিয়ার সূত্র অনুসারে যদি আমরা লিখি, টি সময় পরে এই ইকুয়েশনটাকে আমরা ভরক্রিয়ার সূত্র অনুসারে এভাবে লিখতে পারি। কিভাবে? সেটি হচ্ছে এই যে dx ডিভাইড বাই dt, dx ডিভাইড বাই dt ইকুয়াল টু k a মাইনাস x স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 1। এটা হলো আমার 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণকে আমরা যদি dx বাই dt এটাকে যদি একটু ইন্টারচেঞ্জ করি, তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি, dx বাই a মাইনাস x স্কয়ার, মানে x গুলোকে একপাশে নিয়ে আসলাম, ইকুয়াল টু k dt, এরকম লেখা যায়। এটা তখন হয়ে যাবে 2 নম্বর সমীকরণ। তাহলে আপনারা 1 আর 2 নম্বর সমীকরণ পেলেন, নোটে দেওয়া আছে, লেখার দরকার নাই, এটা নোট করার দরকার নাই, জাস্ট বুঝে যান। নোটটা ওপেন করে নিয়ে ভিডিওটা রান করালে আপনারা ক্লিয়ারলি বুঝে যাবেন। আচ্ছা, এখন হচ্ছে যে যদি আমরা 2 নম্বর সমীকরণ যেটা পেলাম সেটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম, dx ডিভাইড বাই a মাইনাস x স্কয়ার, a মাইনাস x স্কয়ার ইকুয়াল টু k dt। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাই হলো, পরের লাইনে আমরা এটাকে লিখতে পারি 1/x, ইন্টিগ্রেশন করে মান লিখতেছি কিন্তু নিশ্চয়ই আপনারা এটা বুঝেন, ইকুয়াল টু হচ্ছে kt, dt কে করলে তো t হয়, k তো কনস্ট্যান্ট, আর প্লাস হচ্ছে কনস্ট্যান্ট, ওই যে সমাকলন কনস্ট্যান্ট যেটা। এখন যদি t ইকুয়াল টু 0 হয়, x ইকুয়াল টু 0 হয়, তাহলে ধ্রুবক ইকুয়াল টু কি দাঁড়াবে? ধ্রুবক ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে 1/a। এই এর মানটা এখন আমরা 3 নম্বর সমীকরণে বসাই দেবো। তাহলে আমরা 3 নম্বর সমীকরণটা আগে লিখে নিই। 3 নম্বর সমীকরণে 3 নম্বর সমীকরণ 1 ডিভাইড বাই x, 1 বাই ডিভাইড বাই x ইকুয়াল টু হচ্ছে kt প্লাস, এই যে এখানে ধ্রুবক ছিল, ধ্রুবকের জায়গাটা আমি 1/a বসাই দিলাম। তাহলে এখান থেকে যদি আপনি সমাধান করেন, সমাধান করলে পাবেন হচ্ছে k ইকুয়াল টু, জাস্ট সমাধান করতে হবে, k ইকুয়াল টু 1/t ডিভাইড বাই x ডিভাইড বাই a মাইনাস x। এটি হলো এটি 4 নম্বর সমীকরণ এবং এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ। আশা করছি বুঝতে পারছেন, আমার নোটে ক্লিয়ারলি দেওয়া আছে, সুতরাং এটা একবার দেখে নিলে, এই ভিডিওটা দেখার পরে আপনারা একবার দেখে নেবেন, আমি টুকিটাকি জিনিসগুলো বলে দিয়েছি, সুতরাং এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। এখন আমরা চলে যাচ্ছি অঙ্কে। এখান থেকে আমরা সিলেক্টিভ কয়েকটা অঙ্ক করবো, কারণ কোনো সময় অঙ্ক দিয়ে দেয় পরীক্ষায়, ওই কোশ্চেন জটিল করার জন্য দু একটা করে অঙ্ক ঢুকে দেয়। তো আমরা এখান থেকে যে কয়টা অঙ্কগুলো নোট করে দেওয়া হয়েছে আপনাদের, সুতরাং নোট দেখে আপনারা সমাধান করতে পারবেন। আমি শুধু জিনিসগুলো বুঝে দিচ্ছি। একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 50 সেকেন্ড এর 15% সম্পন্ন হতে কত সময় প্রয়োজন? সময় বের করতে হবে। তো আমরা জানি টি হাফ, অর্ধায়ু যেহেতু, টি হাফ ইকুয়াল টু হচ্ছে 0.693 ডিভাইড বাই কে, এটা হলো সূত্র। 0 টি হাফ ইকুয়াল টু অর্ধায়ু যে সমীকরণ সেটা। এখন আপনি এখানে মান বসাতে দেবেন, এখানে কে ইকুয়াল টু কত? কে ইকুয়াল টু হচ্ছে অর্ধায়ু 50, সরি টি ইকুয়াল টু হচ্ছে 50, কে ইকুয়াল টু মান কনস্ট্যান্ট কত সময় পরে, তার মানে হচ্ছে কে এর মানটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো। কে এর মানটা বের করে নিলে 15% সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময়ের কে এর মান কত? তাহলে ধরুন এখানে যদি আমি মান বসাই, তাহলে এখান থেকে আমরা প্রথম যে এই ইকুয়েশনের মান বসাই দিলে কে ইকুয়াল টু পাবো হচ্ছে 13.8
86 into 10 to the power -7 পাবো, -7 পার সেকেন্ড। হ্যাঁ, এখন কে এর মানটা আমরা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণে বসাই দিলে ওখান থেকে আমরা টাইম পেয়ে যাবো। আমাদের তো টাইম বের করতে হবে। তাহলে হার ধ্রুবকের সমীকরণটা কি সেটা আমরা লিখি। বিক্রিয়ার হার ধ্রুবকের একটা সমীকরণ আছে না, সেই সমীকরণটা লাগবে। আমরা কে এর মান বের করে নিয়েছি। তাহলে হার ধ্রুবকের সমীকরণ হচ্ছে কে ইকুয়াল টু হচ্ছে 2.303 ডিভাইড বাই টি লগ C0 মানে 0 পয়েন্টে কনসেন্ট্রেশন 0 সময়, আর সিটি টি সময়ে কনসেন্ট্রেশন। তাহলে এখান থেকে আপনি টি কে যদি এর পাশে নেন তাহলে কে হয়ে যাবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি টি ইকুয়াল টু 2.303 ডিভাইড বাই কে লগ C0 ডিভাইড বাই সিটি। এখন আপনি মান বসান। তো এখন মান বসাতে গেলে আমরা জানি যে C0 আর সিটির মান 100 আর হচ্ছে 100 a - x মানে 100 থেকে আপনি যদি 15 বাদ দেন তাহলে 85 সিটির মান। তাহলে log 100 ডিভাইড বাই 85 এবং t ইকুয়াল টু কত গুণ করে দিলে পেয়ে যাবে। খুব সহজ। আচ্ছা, 2 নম্বর যে অঙ্কটা আছে, কোন প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 15 মিনিট হলে হার ধ্রুবকের সমীকরণের মান কত। একই অঙ্ক, এটা নতুন দেখানোর দরকার না, ওই একই ফর্মুলা হবে। এরপর আসলো প্রথম ক্রম বিক্রিয়ার গতি ধ্রুবকের মান 4.6 ইন্টু 10 টু দি পাওয়ার -30 মিনিট বিক্রিয়ার অর্ধায়ু নির্ণয় করো। অর্ধায়ু সমীকরণ আমরা কি জানি, টি হাফ ইকুয়াল টু হচ্ছে 0.693 ডিভাইড বাই কে। এখান থেকে কে এর মানটা টি হাফের মান বের করে নিতে হবে। কে এর মান দেওয়া আছে প্রশ্নে। আর একটা অঙ্ক, এই অঙ্কটা আমাদের লাস্ট অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি একটু করে দেখাচ্ছি কারণ একটু ভিন্ন অঙ্ক। এই অঙ্কটা আমাদের করতে হবে। আচ্ছা, এই অঙ্কটা বলছে একটি প্রথম ক্রম বিক্রিয়ার আপেক্ষিক বিক্রিয়ার 10 টু দি পাওয়ার -3 পার সেকেন্ড এই বিক্রিয়ার 10 গ্রাম পরিমাণ বিক্রিয়ক 25 গ্রামে হ্রাস পেতে কত সময় লাগবে। তাহলে এখানে আমরা জানি টি ইকুয়াল টু ইকুয়েশন যেটা, সেটা হলো টি ইকুয়াল টু যে সমীকরণটা আমরা ব্যবহার করব 2.303 ডিভাইড বাই কে তারপর হচ্ছে লগ a ডিভাইড বাই a মাইনাস x, এই সমীকরণটা আমরা ব্যবহার করব। এখানে এখন আমরা মান বের করার বিষয় যে কোনটা কি আসলে। এটা তো আপনারা জানেন যে প্রাথমিক ঘনমাত্রা কত, 10 গ্রাম পার মোল। আর আরেকটা হলো হচ্ছে যে a মাইনাস x মানে হলো 25, এই যে কোশ্চেনে যে দেওয়া আছে 25 গ্রাম এটা। আর হ্রাসকৃত পরিমাণ কত, হ্রাসকৃত পরিমাণও 2.5। আর হচ্ছে বিক্রিয়ার আপেক্ষিক বিক্রিয়ার হার k ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -3 দেওয়া আছে। এখন আপনি জাস্ট মান বসান, k এর মান পেয়ে গেলেন, a এর মান পেয়ে গেলেন, আর হচ্ছে এখানে হচ্ছে a মাইনাস x, তো a মাইনাস x এর মান পেয়ে গেলেন। তাহলে পরে হচ্ছে যে আপনার সবগুলো হয়ে গেল। এখন আপনি এই কোশ্চেন থেকে যদি আমি k এর মানটা বসায় দিই, আমি যদি a এর মান বসায় দিই, আমি যদি a মাইনাস x এর মান বসাই দিই, তাহলে পরে তো হয়ে যায়, পুরো অ্যান্সার অঙ্কটাই হয়ে যায়। তো এখন এখান থেকে আপনার নোটে দেওয়া আছে, জাস্ট এভাবে আমি জাস্ট জিনিসগুলো ধরাই দিলাম। এই অঙ্কটা খুব ইজি। জাস্ট অঙ্ক থেকে কোনটা কি আমার ফর্মুলাতে যা যা আছে সেখান থেকে আমি কোনটা কি ব্যবহার করবো, মানগুলো বসাতে বের করতে পারলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। এই তিনটা সহজ অঙ্ক, এই তিনটা অঙ্ক করে নেবেন। আর হচ্ছে আমরা নোটগুলো দিয়ে দিচ্ছি, ভিডিও শেষে আপনারা ভিডিওগুলো নোটগুলো দেখে নেবেন। প্রথমে নোটগুলো দেখবেন, তারপরে হচ্ছে যদি ডাউনলোড করার প্রয়োজন হয় ডাউনলোড করে নেবেন, যদি হ্যান্ড নোট করে নিতে চান হ্যান্ড নোট করে নেবেন, নিয়ে আপনারা এটা কমপ্লিট করে ফেলবেন। এবং হচ্ছে লেকচার 6টা কমপ্লিট হয়ে যাচ্ছে। লেকচার 6 এর পরে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি রিটেন এক্সামে যাব। আর অর্গানিক কেমিস্ট্রি রিটেন এক্সাম ইতিমধ্যে শুরু হয়েছে, অন্য ওইটা এখন আস্তে আস্তে গতি পাবে। আর আপনারা যারা ইনঅর্গানিক কেমিস্ট্রি আমাদের সাথে করতেছেন, ইনঅর্গানিক কেমিস্ট্রি যেটুকু হয়েছে, যেটুকু বাকি রয়েছে, সেটি আমরা শুরু করতে যাচ্ছি। আজকে থেকেই ইনঅর্গানিক কেমিস্ট্রি শুরু হবে। এটা আমাদের 7 দিন 10 দিনের মতো লাগবে ইনঅর্গানিক কেমিস্ট্রি। তো সব মিলিয়ে আশা করছি যে একটা ভালো প্রস্তুতি আপনারা নিতে পারবেন, এবং সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা এখানে শেষ করছি।